মা বলতে হবে, বুঝলে? এ ঘুমায় বাবু। হ্যালো পাপা, গুড মর্নিং। পাপা, পাপা গুড মর্নিং। পাপা গুড মর্নিং। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। হে গাইস, গুড মর্নিং। আজকে কিন্তু পাপাকে দিয়ে গুড মর্নিংটা শুরু করলাম, কারণ কিছু কিছু জিনিস আছে সকালবেলা দেখলেই কিন্তু মর্নিংটা গুড হয়ে যায়, মানে সারা দিনটাই গুড হয়ে যায়, তাই না? তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সত্যি কথা বলতে আজকাল মানুষ কতটা নিচে নেমে গেছে, সবসময় চায় অন্যকে ঠকিয়ে নিজে জিতবে। আচ্ছা, অন্যকে ঠকিয়ে নিজে কখনো জেতা যায়? অন্যকে যে ঠকায় নিজেও কিন্তু একদিন মহা ঠকান ঠকে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু গীতার কথা। গীতায় এটাও বলা আছে, অন্যের জন্য খাল কাটলে সেই খালে কিন্তু নিজেকে পড়তে হয়। তো যাই হোক, আজকের তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, তাই জন্যই কথাগুলো বলা। তো চলো দেখো, ভিডিওটা বুঝতে পারবে। আর আজকের কিন্তু চোখের সামনে আর্মির গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, দেখলাম। তো সেটার যে এক্সপিরিয়েন্স, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, যে কি হলো আজকের, হঠাৎ করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট কি করে হলো সেটাও আমি তোমাদের বলবো। আমার ঘরের সামনেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখনো ভুলতে পারিনি। তো যাই হোক, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে আর্মির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কি হলো, সেখানে কি পরিস্থিতি দাঁড়িয়েছিল, সমস্তটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো সকাল সকাল আমার কিচেনে হচ্ছিল চা। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে হচ্ছে রুটি, রুটি আর ডাল। এটা হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট আর কি, সকলের জন্য। তো তারপরে ব্রেকফাস্ট করার পরে এই যে প্রথম ঠকা হচ্ছে এইটা, যেই দিন মা আর বাবা আসে এখানটায়, সেই দিনই কিন্তু আমি বালিশগুলো কিনতে বাজারে গিয়েছিলাম, কারণ আমার কাছে অতগুলো বালিশ নেই। 5টার মতো বালিশ আছে, তো দুটো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়েছিলাম, আর দুটো আমরা রেখেছিলাম। আর মা ওরা এসেছে, এবার কিসে ঘুমাবে, তো মাকে বললাম চলো একটু বাজারে যাই, বালিশ নিয়ে আসি। সেই ভিডিওটাও কিন্তু আমি আপলোড করেছিলাম। তো আমি বালিশ দেখলাম, এই দেখো, দেখতে পাচ্ছ তো। প্রথমে আমি আরো দুটো বালিশ দেখলাম, সেটা না ভালো নরম ছিল। তো বললো, উনি বললো কি এটা না ভালো হবে না, এইটা নাও, এটা ভীষণ ভালো, এটার মধ্যে না মানে তুলো আছে, এরকম বলছে, মানে একটা ভালো পন্সের তুলো আছে। যেইটা এখানে দেখতে পাচ্ছ ক্রিম ক্রিম কালার পরে আছে, সেইটা কিন্তু একদম সফট, ভীষণ ভালো। ওইটা একদম তুলোর থেকেও ভালো, এতটা নরম সফট। তো ওইটা না উপর দিয়ে লেবেল করে দিয়েছিল, আর ভেতরে এইগুলো দিয়েছিল। তো বালিশটা বেশ উঁচু ছিল। তো আমি বললাম যে মা, এত উঁচু বালিশ, আর আমার শাশুড়ি মা বারবার বলছে এত উঁচু বালিশে শোয়া যাচ্ছে না, শোয়া যাচ্ছে না। তো আমি একটু খুলে ঠিক করে দিচ্ছি। তো মা আর বাবা দুজনে মিলে এইটা খুলছে, আর খুলেই দেখে এই অবস্থা। মানে ওপরে লেবেল করা আছে ওই 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 পন্সটা, তো আর ভেতরে সেই ছেঁড়া কাপড় মাপড় টুকরো মুকরো কি হাবি জাবি সমস্ত কিছু ঢুকে দিয়েছে। সত্যি কথা বলতে আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না। নিজের লোকে যেখানে ঠকায়, সেখানে তো দোকানদাররা, আর দোকানদাররা ঠকিয়ে দু পয়সা লাভ করবে। তো যারা মানুষকে ঠকায় না, তারা জীবনেও সুখী হতে পারে না, সুখী জীবনেও না। দু পয়সার মুখ দেখতে পারে, সেই দু পয়সা কোন দিক দিয়ে যে বেরিয়ে যাবে সেটা নিজেও জানে না। তো অন্যকে ঠকিয়ে অন্যের কাছ থেকে দু পয়সা বেশি নিয়ে জীবনে কেউ সুখী হতে পারেনি, এই কথাটা কিন্তু মনে রাখা খুব দরকার। অনেকে দেখি অনেক কিছু, মানে তোমাকে একটা জিনিস এনে দিল বা তোমাকে একটা কাজ ধরিয়ে দিল, সেইখান থেকে পয়সা মারার ধান্দায় থাকে। আর তোমাকে একটা জিনিস এনে দিল, সেইখান থেকেও ধরো 5 টাকা, যদি 20 টাকা হয়, বলবে 30 টাকা, সেখান থেকেও 10 টাকা তোমার কাছ থেকে নিয়ে নিল। তো এইভাবে কি মানুষকে ঠকিয়ে কখনো বড়লোক হওয়া যায়, কখনো সুখী হওয়া যায়? কিচ্ছু না। এটা হচ্ছে নিজের মনের কাছে ছোট হওয়া, নিজের ছোট লোকের পরিচয় দেওয়া, আমি মনে করি এটা। তো যাই হোক, তারপরে যে আজকের কি কি রান্না হচ্ছে, চিকেন হচ্ছে, আর পাট শাক হচ্ছে, আর হচ্ছে পেঁপে দিয়ে একটা মাছের ঝোল হচ্ছে বাবার জন্য। বাবা চিকেন টিকেন খেতে চায় না, তাই জন্য বাবার জন্য একদম সিম্পল মাছ দিয়ে, মানে ওই বাটা মাছ দিয়ে এই যে পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে ঝোল। আর এইদিকে ছিল চুনো মাছ, চুনো মাছটা ভাজবো, আর পেঁপের ঝোলটা বসিয়ে দিয়েছি, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। কথায় আছে সুখের দিন তাড়াতাড়ি কাটে, সত্যি সুখের দিন যে কোন দিক দিয়ে পার হয়ে যায় কেউ টের পায় না, আর দুঃখের প্রত্যেকটা মুহূর্ত কাটতে চায় না। তো দেখতে দেখতে 15টা দিন কোন দিক দিয়ে চলে গেল কেউ বুঝেই উঠতে পারলাম না। মা বাবাদের টিকিট হয়ে গেছে, মানে শ্বশুর শাশুড়ি ওরা চলে যাচ্ছে, পরশুদিন চলে যাবে। তো মনটা ভীষণ খারাপ যে চলে যাবে। এসছিল, খুব আনন্দ হয়েছিল, মজা হয়েছিল, ছেলে মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে হই হুল্লো চলছিল ঘরের মধ্যে, নাচ গান, মানে কি বলবো, মানে এত খুশির দিন কয়েকটা গেছে যা চিরস্মরণীয় হয়ে থাকবে। সব থেকে বেশি কষ্ট হবে আমার ছেলের, কারণ এখানে কোলে নেওয়ার লোক তো নেই।
তো কোলে চড়তে ও ভীষণ পছন্দ করে, যাদের যেটা থাকে না সেটাই বেশি পছন্দ হয়, তাই তো? তো কোলে নেওয়ার লোক নেই এখানটাতে। তো দাদু ঠাম্মা, দাদু দিদুন সবাই এসেছিল। তো সবাই কোলে নিত। কোন দিক দিয়ে যে দিন পার হয়ে যেত, আমার ছেলে এত খুশি ছিল, মানে সেটা ধারণার বাইরে হবে। আর ওর দাদুর পেছন কিছুতেই ছাড়তো না। আর এই যে ওর দাদু, আরেকজন দেখো, সে শুয়ে আছে, তার কোলের মধ্যে গিয়ে ঢুকছে, ঢুকে শুয়ে পড়েছে। আর কম্বল দেখলে তো আমার ছেলে শোবেই। তো যাই হোক, আজকে আরো একজনের সাথে পরিচয় করে দেওয়া, ফার্স্ট টাইম আমার মাসিকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে। এই যে আমার মাসি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। আর মাসি কিন্তু কচু শাক এনেছে, কচু শাকটা ভীষণ টেস্টি। আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে, এত ভালো হয়েছিল। আর দুই বোনের গল্প দেখো, আমার মা হাত নাচিয়ে নাচিয়ে গল্প করছে, মানে অনেকদিন পর মাসির সাথে দেখা হয়েছে। আর প্রায় অনেকদিন, আমি প্রায় ৩-৪ বছর আগে আমি মাসিদের বাড়ি গিয়েছিলাম একবার বিয়ের পরে। আর সত্যি কথা বলতে তাও একটা কাজে এসেছিলাম, তখন আমার ভীষণ শরীর অসুস্থ হয়েছিল। তো কিছু টেস্ট দিয়েছিল আমাকে ডক্টর, যেই টেস্টগুলো আমাদের ইসলামপুরে হয়নি, শিলিগুড়িতে হয়েছে। তো মাসিদের বাড়ি এসে টেস্টগুলো করেছিলাম। তোমাদের দাদাভাই এসেছিল দুদিন। তো তখন দেখা হয়েছে প্রায় ৪-৫ বছর আগে। তো তারপরে এই যে মাসির সঙ্গে দেখা হলো অনেক দিন পরে। মাসি যখনই শুনতে পেরেছে যে আমি এখানে এসে আছি, তো মা বাবা এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে। তো যাই হোক, সকলের সাথে দেখা হয়ে যাবে। তো মাসি দুপুরবেলা এসেছে, এসে কিছু খায়নি। বারবার বলছিলাম মাসি খেয়ে নাও খেয়ে নাও, খায়নি। তো এই যে দেখো, তো মাসি বলছে আমি এখন চলে যাব, 4টে বাজে তখন। তো আমি বললাম বসো, কিছুই যখন খেলে না, তাহলে একটু পিঠে খেয়ে নাও। পিঠে ছিল, আমি কালকেই পিঠে বানিয়েছিলাম, সেই পিঠেগুলো ছিল, তো মাসিকে পিঠেগুলো দিয়েছিলাম। আর একটু চা বানালাম মাসির জন্য। আর এই যে দেখো, সকলে মিলে গল্প করছে। আর এই যে দেখো কচু শাক, সত্যি বলছি কচু শাকটা এত টেস্টি ছিল। আর গলায় তো লাগেইনি, আর ভীষণ টেস্টি ছিল, আর এত সুন্দরভাবে নরম হয়ে গেছিল রান্নাতে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা রাস্তায় বেরিয়েছিলাম মাসিকে এগিয়ে দেওয়ার জন্য। আর এগিয়ে দিতে এসেই দেখি একটা আর্মির গাড়ি এসে এইরকম অ্যাক্সিডেন্ট হলো। এই যে মাসিকে নিয়ে এসেছিলাম। তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে কি, উনি না জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করেনি। সত্যি কথা বলতে ওনার গাড়ির সামনের একটা চাক্কা পাংচার হয়ে গেছে। তো জানোই তো, পাংচার হয়ে গেলে ডিসব্যালেন্স হয়ে যায় গাড়ি। চলতি গাড়ি যদি হঠাৎ করে পাংচার হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়। তো যখনই ডিসব্যালেন্স হয়ে গেছে, উনি গিয়ে একটা টোটোর সাথে লাগিয়ে দিয়েছে। আর এমন বাজে ভাষায় সকলে গালাগালি করছিল যে তুমি একজন আর্মি হয়ে এরকম করছো, বা এরকম লাগিয়ে দিয়েছো। সত্যি কথা বলতে উনি বলছে যে আমার এরকম চাক্কাটা পাংচার হয়ে গেছে। এই দেখো, আমি চাকাটা দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারছো কিনা তোমরা জানি না। তো উনি বারবার বলছিল চাকাটা পাংচার হয়ে ডিসব্যালেন্স হয়ে গেছে। তো কেউ কিছুতেই মানতে চাইছে না। তো যাই হোক, এ নিয়ে অনেক হট্টগোল হয়েছে। আর তেমন কারো কোনো ক্ষতি হয়নি যদিও। তো টোটোতে লেগেছে, জানোই তো, টোটো সমস্ত কিছু ওই একটু পাল্টি খেলেই ভেঙে যায়। তো যেহেতু ওর টোটোতে লেগেছে, তো একটু তো কিছু হবেই, তাই না? তো তারপরে হচ্ছে গিয়ে ওর গাড়িরই, কিন্তু ওনার গাড়িরই বেশি ক্ষতি হয়েছে। ওনার লাইট ফাইট ভেঙে গেছে। তারপরে ওইদিকে সামনের দিকে বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। মানে যতই তুমি দেশের জন্য কাজ করো না কেন, মানে মানুষ যখনই পাবে তখনই তোমাকে কেলিয়ে ছেড়ে দেবে। তো মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল, কিন্তু বেচারা কিছুতেই গাড়ির কাজ খোলেনি, গাড়ির থেকে বাইরে বেরোয়নি। আর পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছে, কারণ এখানেই পুলিশ থাকে, তো চলে এসেছে, যার জন্য ওনাকে কিছু করতে পারেনি। যাই হোক, তারপরে আমরা ঘরে এসে কিন্তু বাবা দেখি আবার চা করছে। কারণ আমরা 4টের সময় চা খেয়েছি, আর সন্ধ্যেবেলায় সবার চা খাওয়ার একটা মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য বাবা বললো তোমরা সবাই বসো, আমি এখন লাল চা বানাচ্ছি। একবার তো দুধ চা খাওয়া হয়েছে, বারবার দুধ চা খাওয়াটা একদমই ঠিক হবে না। এখন আমি লাল চা বানাচ্ছি, সকলে মিলে লাল চা খাও। তো যাই হোক, লাল চা খাওয়া দাওয়ার পরে আমাদের রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু আর দেখাতে পারিনি। তারপরে দেখো, মা হচ্ছে এই করছে, মানে এঁটো নিচ্ছে, আর শাশুড়ি মা হচ্ছে বাসনপত্র ধুচ্ছে। তো বললাম তো, আমার তো কোনো কাজই করতে হয় না, সমস্ত কিছু কিন্তু দুই মাই করে। একজন বাসন ধুলো, একজন এঁটো কেটো সব মাজা ঘষা করলো, এঁটো কেটো পরিষ্কার করলো। আর এইদিকে দেখো, আমার মেয়ে মোবাইল দেখছে। যতক্ষণ ঘরে থাকবে মোবাইল দেখবে, আমি যদি একা থাকি তাহলে আর সাহস পায় না। যেহেতু ওর দিদুন ঠাম্মা দাদু সবাই আছে, তাই জন্য এরকম বেয়ারাপানা করে। তো যাই হোক, আর এই যে দেখো, আমার বাবা খেয়ে দিয়ে দাঁত মাজছে, কারণ ওনার একটু দাঁতের সমস্যা আছে। তাই জন্য যে কোলগেট দিয়ে ডাক্তার ওনার দাঁতের সমস্যার জন্য দিয়েছে, সেইটা দিয়ে ব্রাশ করছে। আর এইদিকে দেখো, 10:15 বাজে, 10টা 15। আর দেখো, আমাদের তো দুটো রুম আর দুটো বেড। আর মা বাবা যেহেতু এসছে, তো ওনাদের তো থাকার জায়গা নেই, বেড নেই।
তো মা বাবা হচ্ছে নিচে শয় এই যে এই জায়গাটায়। তো বিছানার সমস্ত কিছু মাদুর টাদুর পেতে দিয়ে, বিছানার চাদর পেতে দিয়ে, কম্বল পেতে দিয়ে ওনাদের সমস্ত বিছানা রেডি করে দিচ্ছি আমি আর মা। তো মা বাবা কিন্তু এখানে শোয়। আমি মা বাবাকে বলেছিলাম যে তোমরা হচ্ছে ওপরে শোও, আমি নিচে শুই। মা বাবা বলে না না তুই ওপরে শো, তোর অভ্যাস নেই, কোমর টমর ব্যথা হবে নিচে শুলে, তো আমরাই নিচে শুই। তো যাই হোক ওনারা নিচে শোয়। আর মার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল, বমি টমি করে অস্থির হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ বাথরুমের দিকে যাচ্ছে বমি করতে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে কি জানো তো, আমার তো প্রচন্ড হ্যাপা হয় সারাদিনে, আমি 1 মিনিটও সময় পাই না নিজের জন্য। সারাদিন এই সংসারে কাজ, বাচ্চা, এটা ওটা ঝামেলা করতেই চলে যায়। তো তোমরা এত ভালোবাসো বলেই কিন্তু আমি ভিডিও দেওয়ার সাহস পাই।